আজকে আমরা পড়াবো সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট। আমি যেই অর্ডারে পড়াচ্ছি চ্যাপ্টারটা তোমরা বইয়ে হয়তো সেই অর্ডারে নাও পেতে পারো, কিন্তু এরকমভাবে পড়ো। আমার মনে হয়েছে এরকম এটা সব থেকে সিস্টেমেটিক্যালি, ওই জন্য আমি এরকমভাবে ডিসকাস করছি। তাহলে সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট দেখার আগে আমি একটা এক্সাম্পল দিই, সেই কন্টেনারের এক্সাম্পল। এই একটা কন্টেনার ছিল, এখানে একটা পাইপ লাগানো আছে, আর এইখানে আর একটা কন্টেনার আছে। এখানে এই পর্যন্ত ওয়াটার লেভেল আছে, এইখানে এই পর্যন্ত ছিল। এইবারে যখনই আমরা এটাকে এরকমভাবে লেফট করে দেবো, তখন দেখবো এখান থেকে ওয়াটার এই পর্যন্ত আসছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না দুটোর লেভেল সেম হচ্ছে। এবারে যদি আমরা চাই যে এই ফ্লোটা কন্টিনিউ করুক, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে, দেখো এইখান থেকে একটা পাম্প লাগিয়ে এখানে কানেক্ট করে দিতে হবে। মানে এখান থেকে একটা পাইপ দেবো, এখানে একটা পাম্প লাগাবো, লাগিয়ে এরকমভাবে কানেক্ট করে দেবো। তাহলে এই পাম্পটা কী করবে? এই পাম্পটা এক্সটার্নালি এই ওয়াটারটাকে নিয়ে গিয়ে আবার এইখানে ফেলবে, যাতে করে এই হাইটের ডিফারেন্সটা মেনটেন হয়ে থাকে। সিমিলারলি যদি আমরা এরম এক্সাম্পল তোমরা কোথায় দেখেছো বলো তো? ফাউন্টেন, ঝর্ণার ক্ষেত্রে কি হয়? নিচে একটা জায়গায় জল থাকে, একটা জায়গায় জল রাখা থাকে। এইবারে যখন জলটা ওপরে চলে যায়, ওপরে চলে যাওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে পড়ার পরে বন্ধ হয়ে যেত, যদি না একটা মোটর লাগানো থাকতো। মানে এই ধরো ফাউন্টেনের বেসটা, আর এখান থেকে এরকম করে তারপরে এখান থেকে তো এরকমভাবে ঝর্ণাটা পড়ছে, তো এইখানে একটা মোটর লাগানো থাকে যে এইখান থেকে জলটাকে তুলে আবার এর মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়। যদি এই সিস্টেমটা না থাকতো, তাহলে এই পর্যন্ত ধরো তুমি জলটাকে কোনো রকমভাবে তুলে দিলে, তারপরে পরেই শেষ হয়ে যেত। বা বাড়িতেও আমরা যে হাউস হোল্ড পারপাসে ওয়াটার ইউজ করি, ওপরে আমরা ট্যাঙ্কে জল তুলি, সেই জলটা নিচে নেমে গেলে আবার জলটাকে তোলার জন্য আমাকে কী করতে হয়? পাম্প ইউজ করতে হয়। সিমিলারলি আমার কাছে মনে করো দুটো পয়েন্ট আছে, এ অ্যান্ড বি। এইখানের পোটেনশিয়ালটা সাপোজ মনে করো ভি এ, অ্যান্ড এইখানের পোটেনশিয়ালটা মনে করো ভি বি। তাহলে এইখানে আমরা এরকমভাবে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার সঙ্গে সঙ্গে কি হবে? যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে প্লাস চার্জ সব এখান থেকে এদিকে আসতে থাকবে। এসে এসে যখন দুটোর চার্জের লেভেল, নট চার্জ, যখন দুটোর চার্জের লেভেলটা সেম হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? তাহলে এইখান থেকে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। তাহলে এদিক থেকে এদিকে প্লাস চার্জ যাচ্ছিলো, আমরা জানি প্লাস চার্জের ডিরেকশানটাই কারেন্ট ফ্লোর ডিরেকশান। তাহলে যখন এইখানে আর এইখানে চার্জের লেভেল সেম হয়ে যাবে, তখন তাহলে চার্জ ফ্লো বন্ধ হয়ে যাবে। ওই জন্য আমরা কি করি? আমরা ওই জন্য বাইরে থেকে একটা এনার্জি সোর্স দিই। তাহলে এখান থেকে আমরা কি দিলাম? একটা দিলাম আমরা এনার্জি সোর্স বা শক্তি উৎস। এই সোর্সটা কি করবে? এই সোর্সটা আবার এইখান থেকে পজিটিভ চার্জকে এইদিকে নিয়ে যাবে। এইখান থেকে এইদিকে তো পজিটিভ চার্জ একা একা যেতে পারে না। তুমি যদি হাই পোটেনশিয়ালে রেখে দাও, লো পোটেনশিয়ালে রেখে দাও, তাহলে হাই থেকে লোয়ের দিকে চার্জটা একা একাই চলে আসবে কানেক্ট করে দিলে। কিন্তু লো থেকে হাইয়ের দিকে কিন্তু পজিটিভ চার্জ যেতে পারে না। যেই রকমভাবে এইখানে এই হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ওয়াটারটা একা একাই চলে আসছিল, কিন্তু লোয়ার লেভেল থেকে আবার হায়ার লেভেলে তুলতে গেলে বা সেম লেভেল যদি হয়ে যায়, তারপরে যদি একটাকে আমরা হাই লেভেল করতে চাই, তখন কিন্তু আমরা আমাদের বাইরে থেকে এনার্জি সোর্স ইউজ করতে হয়। সেরকমভাবে ইলেকট্রিক্যাল এনার্জির ক্ষেত্রেও আমাদের যখন এইখান থেকে, এটা লো পোটেনশিয়াল ছিল, এটা হাই পোটেনশিয়াল ছিল, তাহলে এইখান থেকে এইদিকে যদি আমাদেরকে চার্জকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্লাস চার্জকে নিয়ে যেতে গেলে এদিক থেকে এদিকে একা একাই আসে, যেহেতু ভি এ গ্রেটার দেন ভিবি, কিন্তু এদিক থেকে এইদিকে নিয়ে যেতে গেলে আমাকে বাইরে থেকে একটা এনার্জি সোর্স দিতে হয়। দেখো তোমরা ওই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সও আমরা যে পড়েছিলাম, যে হিট সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে ফ্লো করে, কিন্তু লোয়ার টেম্পারেচারের থেকে যদি হাওয়ার টেম্পারেচারে আমাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে আমরা ইউজ করতাম রেফ্রিজারেটর। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে সব ব্যাপারটাই সেই রকম, যে যেইটা ন্যাচারাল সিস্টেম, তার বিপরীতে আমাকে কিছু করতে গেলেই কী করতে হবে? তার বিপরীতে আমাকে কিছু করতে গেলেই বাইরে থেকে এনার্জি সোর্স আমাকে দিতে হবে। তাহলে এই যে এনার্জি সোর্সটা, দিস ইজ কল্ড সোর্স অফ ইলেকট্রিক্যাল কারেন্ট। যদি এইটা না থাকতো, তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত যেই না কানেক্ট করে দিলাম, একবার হট করে কারেন্ট ফ্লো করবে, করেই বন্ধ হয়ে যাবে, কারণ আর তো চার্জ ফ্লো করছে না। তাহলে চার্জকে ফ্লো করতে গেলে এইখান থেকে আবার এই চার্জগুলোকে নিয়ে এইখানে পাঠাতে হবে। তাহলে এটা হচ্ছে এনার্জি সোর্স। আচ্ছা, এইখান থেকে দেখো, এই যে যদি তোমরা টোটাল এই পার্টটাকে দেখো, ধরো এটার নাম দিলাম এ, এই জায়গাটার নাম দিচ্ছি বি, এই জায়গাটার নাম দিচ্ছি সি, এই জায়গাটার নাম দিচ্ছি ডি। তাহলে এ বি সি ডি এ এর মাঝখানে এই যে পথটা, এই যে পাথটা, এই পাথটা দেখো একটা ক্লোজড পাথ, এটাকে বলে ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটে দেখো কী কী থাকে? একটা মোটামুটি
আইডিয়াল ইলেকট্রিক্যাল সার্কিট যদি হয় তাহলে তাতে একটা এনার্জি সোর্স থাকবে এবং একটা এক্সটার্নালি কানেকশান থাকবে, যা এনার্জি সোর্সটা যাকে এনার্জি দেবে। বোঝা গেল? এইবারে দেখো এর এইটুকু পার্টকে বলা হয় এক্সটার্নাল সার্কিট বা বহির্বর্তনী, বাহ্যিক বর্তনী। মানে তুমি যদি ধরো লাইট জ্বালাতে চাও তাহলে তুমি লাইটটা কোথায় কানেক্ট করবে? এ আর বি এর মাঝখানে কানেক্ট করবে। তুমি ফ্যান চালাতে চাইলে এ আর বি এর মাঝখানে কানেক্ট করবে। তাহলে এই পার্টটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট, মানে এক্সটার্নালি আমরা যে ইউজ করছি সার্কিটটাকে। আর এই সার্কিটটাকেই এটা মানে এই যে লাইট জ্বালাতে হেল্প কে করছে? এই এনার্জি সোর্সটা। তার মানে এই পার্টটাকে বলা হয় ইন্টারনাল সার্কিট। আমরা পরে দেখবো এটাকেই আমরা ব্যাটারি বলি বা সেল বলি, সেটাতে আমরা পরে আসছি। তাহলে এটা হলো আমাদের ইন্টারনাল সার্কিট। আর ধরো এর মাঝখানে যদি কোনো জায়গায় আমরা গ্যাপ করে দিতাম, গ্যাপ করে দেওয়া মানে কি, এইখানটা ধরো আমরা যদি ফাঁকা করে দিতাম, মানে এই জায়গাটায় কানেক্ট করে রাখিনি, তখন সেটাকে আমরা বলতাম ওপেন সার্কিট। আর যখন এরকম ক্লোজ করে রেখেছি তখন বলতাম ক্লোজ সার্কিট। এখানের সঙ্গে তুলনা করো, ধরো আমরা এখানে একটা স্টপ কক লাগিয়ে রেখেছি, যেটাকে আটকে দিলে আর জলের ফ্লো হয় না। তার মানে ওটাকে খুলে দিলেই জলের ফ্লো হবে। তার মানে খুলে দেওয়া মানে এইখানে ওটাকে বন্ধ করে দেওয়া। আর কি এইখানে তুমি এরকম হয়ে আছে তোমার, এই তোমার এনার্জি সোর্স, আর এই হচ্ছে তোমার এ পয়েন্ট, আর এই হচ্ছে বি পয়েন্ট। তাহলে মাঝখানে ধরো এরকমভাবে খুলে রেখেছি, তার মানে দেখো এখানে সুইচ খোলা, তার মানে এইখানের সঙ্গে এখানে কোনো কানেকশান নেই। তার মানে আমাদের কারেন্ট আর আসতে পারবে না। তার মানে বহির্বর্তনী এবং অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট এবং এক্সটার্নাল সার্কিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। তার মানে এনার্জিটা এক্সটার্নাল সার্কিট পাচ্ছে না। এটাকে আমরা বলি ওপেন সার্কিট। আর এটাকেই যখন কানেক্ট করে দেবো, দ্যাট ইজ আমার ক্লোজড সার্কিট। দেখো আমরা যে সুইচ অফ করি, তার মানে আমরা জাস্ট কি করছি, এনার্জি সোর্স থেকে আমাদের যে অ্যাপ্লায়েন্সটা ওইটার কানেকশনটাকে কাট করে দিচ্ছি, এক্সটার্নাল সার্কিটের সঙ্গে ইন্টারনাল সার্কিটের কানেকশনটা কাট করে দিচ্ছি। আবার যখন সুইচ অন করছি, দ্যাট মিনস এই কানেকশনটাকে আমরা আবার করে দিচ্ছি। তো এরকমভাবে আমরা পাই। এরপরে আমরা দেখব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দ্যাট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স। কেন এত ইম্পর্টেন্ট বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স বললেই তোমাদের একটা মনে হতে পারে যে এটা একটা হয়তো ফোর্স, কিন্তু এটা ফোর্স নয়, ওই জন্যই এটাকে এত ইম্পর্টেন্ট বলছি। তো দেখি এটা জিনিসটা কি। অ্যাকচুয়ালি দেখো আমরা কি জানি যে কোনো একটা জিনিস স্থির হয়ে আছে, থেমে আছে। তো তাকে কোনো একটা জিনিস থেমে থাকলে তাকে যদি আমরা সচল করতে চাই তাহলে আমাদেরকে কী দিতে হয়? বাইরে থেকে ফোর্স দিতে হয়। আমরা মনে মনে ভাবছিলাম এরকম যে এখান থেকে যদি আমরা এক্সটার্নালি কোনো এনার্জি সোর্স না দিয়ে রাখি, তাহলে যখনই আমরা এটাকে সিস্টেমটাকে লেফট করে দেবো একা একা, তখন এখান থেকে এই অবধি চার্জ আসবে, আসার পরে চার্জের যখন লেভেলটা সেম হয়ে যাবে, অর্থাৎ পোটেনশিয়ালটা যখন সেম হয়ে যাবে, আর চার্জ যাবে না। তার মানে তখন এই চার্জগুলো যেন স্টেশনারি চার্জের মতো বিহেভ করবে। এবারে এইগুলোকে আমরা এর এক্সটার্নাল এনার্জি সোর্স দিয়ে যেহেতু পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছি, সো আমরা বলছি যেন বাইরে থেকে আমরা একটা ফোর্স দিচ্ছি, জোর করছি নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইলেকট্রনকে মোশন দেওয়ার জন্য বা চার্জকে মোশন দেওয়ার জন্য ফোর্স, সেই জন্য এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা ফোর্স নয়, এটা হচ্ছে এনার্জি। তাহলে যদি আমাকে বলে হোয়াট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইট ইজ অ্যাকচুয়ালি এনার্জি দ্যাট রিকোয়ার্ড টু টেক ইউনিট পজিটিভ চার্জ ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। তো এর ডেফিনেশনটা আমরা দেখি যে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশনটা কী হবে। তাহলে দ্য ইএমএফ অফ আ সোর্স is defined as the electrical energy produced when unit positive charge is being transferred from low potential to
হাই পোটেনশিয়াল। তো এটাকে আমরা এরকমভাবে ডিফাইন করলাম, আরও ইজিভাবেও পরে ডিফাইন করব, তার জন্য আমাদের আরেকটু পড়াশোনা করতে লাগবে। তো ম্যাথামেটিক্যালি এটাকে আমরা কি বলতে পারি দেখো, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে আমরা ইএমএফ বলি। তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু, তার মানে আমরা কি বলতে পারি, অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বাই চার্জ। তার মানে দেখো এখানে সেই কী হয়ে গেল, এটা ডাব্লিউ বাই কিউ। আচ্ছা ডাব্লিউ বাই কিউ মানে কি বলো তো, দেখো একটুখানি মনে করে, ওয়ার্ক ডান বাই চার্জ ইজ ইকুয়াল টু ছিল ভোল্ট, বা ভোল্ট ইকুয়াল টু ছিল ডাব্লিউ মানে ইউনিট চার্জ পার, সরি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, এটাকে আমরা বলতাম ভোল্ট। তাহলে এটার ইউনিটটা কি হয়ে যাবে, ভোল্ট। তাহলে এর ইউনিট হয়ে গেল ভোল্ট। তাহলে ইএমএফ এর ইউনিটও কি, ভোল্ট। আর ইএমএফকে আমরা লিখি কিরমভাবে, এরকমভাবে লিখি, ই দিয়ে বা এরকমভাবে লিখি আমরা। তো একটা জিনিস মনে রাখবে যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম নয়। ইএমএফ এর সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সের আমরা ডিফারেন্স পড়বো, কিন্তু তার আগে যেটা মনে রাখতে হবে যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স এদের দুজনেরই ইউনিটটা সেম, সেটা হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এবারে আমরা এই যে বললাম যে আর এক রকমভাবে এটাকে ডিফাইন করবো, তার আগে আমাদেরকে একটুখানি কটা জিনিস জেনে রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এনার্জি সোর্স। এনার্জি সোর্সকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। মানে শ্রেণী বিভাগ, দুটো ভাগে আমরা মেইনলি ডিভাইড করতে পারি এটাকে। একটাকে বলি আমরা ইলেকট্রিক সেল, আর একটাকে বলি আমরা ডায়নামো। আমি খুব বেশি বলবো না, অল্প করে বলে দিচ্ছি। দেখো ইলেকট্রিক সেল, ইলেকট্রিক সেল মানে হচ্ছে যেখানে কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। আর ডায়নামোতে হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। তাহলে যেখানে যেই সোর্সে, যেই এনার্জি সোর্সে বা যেই ইলেকট্রিক্যাল সোর্সে বাইরে থেকে কোনো মেকানিক্যাল এনার্জি মানে ঘুরছে না বা নড়ছে না, স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, সেরকম ধরনের সেল যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক সেল। আমরা এখানে ইলেকট্রিক সেলের ব্যাপারেই পড়বো। ইলেকট্রিক সেলের মধ্যে আবার দু রকমের আমরা পাই, একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। আচ্ছা প্রাইমারি সেল মানে হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে তো ট্রান্সফার হচ্ছেই, এবং সেলটাকে আমরা একবারই ব্যবহার করতে পারবো। তার মানে ওর ভিতরে যে মেটেরিয়ালটা রয়েছে সেই মেটেরিয়ালটাকে আমরা বাইরে থেকে চার্জ করছি না, ও একা একাই চার্জ নিজেরা হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে ওটাকে আমরা যখন ইউজ করছি, একবার যখন ডিসচার্জ হয়ে গেল তারপরে আমরা আর চার্জ করতে পারছি না, এদেরকে আমরা বলছি প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেল কাদেরকে বলবো, সেকেন্ডারি সেল হচ্ছে যাদেরকে আমরা বাইরে থেকে চার্জ করতে পারি, তাদেরকে আমরা সেকেন্ডারি সেল বলবো। মানে এখানেও কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতেই ট্রান্সফার হবে, কিন্তু এই যে মানে ডিসচার্জ হয়ে গেলে আবার চার্জিং করবার জন্য আমরা বাইরে থেকে অন্য একটা এনার্জি সোর্সের সঙ্গে বা অন্য একটা চার্জের সোর্সের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি, তাদেরকে আমরা বলি সেকেন্ডারি সেল। এটাকে বাংলায় বলে প্রাথমিক কোষ, এটাকে বলে গৌণ কোষ। প্রাইমারি সেলের এক্সাম্পল কি আছে, এটা হচ্ছে তোমার লেকল্যান্ড সেল, তারপরে তোমার হচ্ছে ড্রাই সেল, এগুলো হচ্ছে প্রাইমারি সেলের এক্সাম্পল। এগুলো কোথায় ইউজ করা হয়, আমাদের বাড়িতে যে ঘড়ি ওয়াল ক্লক যে আছে, ওয়াল ক্লকের পিছনে যে ব্যাটারিটা লাগানো থাকে, দ্যাট ইজ প্রাইমারি সেল। দেখো একবার নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই। কিন্তু মোবাইলের জন্য যে ব্যাটারিটা আমরা ইউজ করি সেটা কিন্তু সেকেন্ডারি সেল, কারণ ওইটা যখনই ব্যাটারি ডাউন হয়ে যায় তখন আমরা আবার চার্জ করতে পারি। তাহলে সেই রকম সেলের নাম একটা হচ্ছে ধরো লেড অ্যাসিড সেল, অ্যালকালি সেল, এগুলো হলো সেকেন্ডারি সেল। এবার একটা জিনিস দেখো, এই যে সেল, তাহলে আমরা কখন প্রাইমারি ইউজ করব, কখন সেকেন্ডারি সেল ইউজ করব। প্রাইমারি ইউজ করবো ধরো আমাদের খুব বেশি এনার্জির প্রয়োজন নেই, যেমন আমাদের ঘড়ির ক্ষেত্রে খুব বেশি, ওয়াচের ক্ষেত্রে বেশি এনার্জির প্রয়োজন থাকে না, ওই জন্য আমরা প্রাইমারি সেল ইউজ করি, কারণ প্রাইমারি সেলের খরচটা অনেক কম। কিন্তু সেকেন্ডারি সেল বা চার্জিং সেলের একটু খরচ বেশি, কিন্তু যখন আমাদের প্রচুর পরিমাণে এনার্জিটা লাগে তখন আমাদের ডিসচার্জ তাড়াতাড়ি হয়ে যায়, সুতরাং আবার চার্জিং করার প্রয়োজন হয়, তাই তখন আমরা সেকেন্ডারি সেল ইউজ করি। আর ব্যাটারি কাকে বলে, অনেকগুলো সেল যখন পরপর রেখে
এনার্জিটাকে আমরা আরও বাড়িয়ে ফেলি, তখন এটাকে বলে ব্যাটারি। তার মানে সেল আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স কিছুই নেই। যখন একটা এনার্জি সোর্স থাকে দ্যাট ইজ কল্ড সোর্স, এনার্জি সোর্স বা ইলেকট্রিক্যাল সেল। আর যখন এরকমভাবে অনেকগুলো সেল পরপর অ্যাটাচ করা থাকে বা অ্যাড করা থাকে টু ইনক্রিজ দ্য এক্সটার্নাল এনার্জি বা টু ইনক্রিজ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট ইজ কল্ড তোমার হলো ইলেকট্রিক্যাল ব্যাটারি বা যে ব্যাটারি আমরা বলি। তো ব্যাটারিটা আমরা এইরকমভাবেও ড্র করি। এটাকে আমরা বলি পজিটিভ প্লেট, বা এখানের আমরা ভোল্টেজটাকে বলি বেশি ভোল্টেজ, আর এটাকে বলি আমরা নেগেটিভ প্লেট। এবারে অ্যাকচুয়ালি এই দুটো ব্যাটারির মধ্যে দেখো, তার মানে ব্যাটারি দিয়ে আমরা কী দিচ্ছি? ব্যাটারি দিয়ে দিচ্ছি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটা জিনিস মনে রাখবে যে ধরো আমাদেরকে বলেছে 10 ভোল্টের ব্যাটারি, তার মানে এইখানে 15 ভোল্ট, এখানে 5 ভোল্ট হলেও সেটা 10 ভোল্ট। আবার এখানে যদি 10 ভোল্ট হয়, এখানে যদি 0 ভোল্ট হয়, তাহলেও আমরা কত ধরতে পারি? 10 ভোল্টেরই ব্যাটারি, কারণ আমাদের উই আর ওয়াকিবল ফর দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারে যদি আমরা ওয়াকিবল হই শুধু, তাহলে এইখানের পোটেনশিয়াল যদি হয় 10 ভোল্ট অ্যান্ড এখানের পোটেনশিয়াল হয় যদি 0 ভোল্ট, তাহলেও ডিফারেন্স 10। এখানেরটা যদি হয় 15, এখানেরটা যদি হয় 5, তাহলেও 10। আর এখানে যদি হয় +5, এখানে -5, তাহলেও 10। সো আ 10 ভোল্ট ব্যাটারি মিনস the potential difference between the two terminal of the battery is 10 volt বা EMF of the battery 10 volt, মানে হচ্ছে এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সটা হলো 10 ভোল্ট। তুমি সেখানে এই দুটোর মধ্যে যা ইচ্ছা রাখতে পারো। তো যেটায় বেশি পোটেনশিয়াল থাকে ওটাকে আমরা পজিটিভ প্লেট বলি, যেটাতে কম পোটেনশিয়াল থাকে সেটাকে আমরা বলি নেগেটিভ প্লেট। এবারে যে তোমাদেরকে আমি বলেছিলাম যে ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স সেম নয়, কেন বলেছিলাম এবারে একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবে। ধরো এইটা হচ্ছে তোমার একটা ব্যাটারি বা সেল, তার মধ্যে এইটা হচ্ছে তোমার পজিটিভ টার্মিনাল, মানে VA ধরো এটা, আর এটা হচ্ছে VB অ্যান্ড VA গ্রেটার দেন VB। তার মানে এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে তোমার নেগেটিভ প্লেট ব্যাটারি। এইবারে এটাকে যখন তুমি এক্সটার্নাল সার্কিটের সঙ্গে লাগিয়েছো, লাগিয়ে মনে করো এখানে একটা বাল্ব জ্বালাচ্ছ, বা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরো পরে এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স আছে, এই আছে। আচ্ছা, তাহলে কি হয় যখন এইখান থেকে এই দিকে আসছে কি চার্জ, তাহলে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এক্সটার্নাল সার্কিটে সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ যায় আমরা জানি, তার মানে কারেন্টও যাবে এই দিক থেকে এইদিকে, যেদিকে প্লাস চার্জ যায় সেদিকে কারেন্ট যায়। তাহলে কারেন্ট ফ্লো করতে শুরু করবে এই দিক থেকে এইদিকে। তাহলে এই গেল কারেন্ট, এই গেল কারেন্ট, এই গেল কারেন্ট। এবারে নেগেটিভ চার্জটার কি হচ্ছে? নেগেটিভ চার্জ তো মানে এই প্লেটটা তো আমরা বলতে পারি যেমন নেগেটিভ চার্জটা তার মানে এদিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে নেগেটিভ চার্জটা এদিক থেকে এদিকে গিয়ে তো বন্ধ হতে পারে না, তার মানে এদিক থেকে এদিকে আসতে হবে। বা আমরা মানে কনভার্সলি বলতে পারি যে পজিটিভ চার্জটা তোমার এখান থেকে এখানে গেল, আর এনার্জি সোর্সটা কী করলো? এই পর্যন্ত গিয়ে থেমে যেত, কিন্তু এনার্জি সোর্সটা কী করলো? এনার্জি সোর্সটাকে এটাকে আবার এইখান থেকে এইদিকে নিয়ে চলে এলো। তাহলে এনার্জি সোর্সের কাজটা কী হলো? একটা পজিটিভ চার্জকে এইখান থেকে ধরে এইদিকে নিয়ে আসা। তাহলে অনেক সময় এই কোশ্চেনটা আসে যে এক্সটার্নাল সার্কিটে পজিটিভ চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? এক্সটার্নাল সার্কিটে পজিটিভ চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে। ইন্টারনাল সার্কিটে চার্জ লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে ফ্লো করে। কেন? তার কারণ সেখান থেকে আমরা বাইরে থেকে এনার্জি সোর্স দিই, যে বাধ্য করে পজিটিভ চার্জকে লো পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যেতে। কিন্তু এইখানে এই কারেন্টটা যেহেতু একা একাই ফ্লো করে যাচ্ছে নেচারের নিয়মে, সো সেই ক্ষেত্রে সবসময় হায়ার পোটেনশিয়ালের থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো করে। এবারে যখন চার্জ এদিক থেকে এরকমভাবে ফ্লো করে আসছে, পজিটিভ চার্জ যখন লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে আসছে, তখন এর যে ভিতরে যে কেমিক্যাল কম্পাউন্ড যে আমার রাখা আছে, ব্যাটারিটা তৈরি করতে যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো লেগেছে, তারা কি করে? তারা এই চার্জগুলোকে বাধা দেয়। সেই বাধাটা কি? সেই বাধাটা রেজিস্ট্যান্স। আমরা জানি চার্জের ফ্লোয়ে কোনো বাধা মানেই রেজিস্ট্যান্স। এবার সেই বাধাটা বা সেই ফ্লোয়ের যে অপোজিং ফোর্সটা বা অপোজ করছে, যে সেটা কোথায় করছে? ব্যাটারির মধ্যে করছে। এবং সেটা কোন সার্কিটে করছে? ইন্টারনাল সার্কিটে করছে। সো দিস ইজ কল্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। তাহলে এটা আমরা বলতে পারি, দেখো, when charges, positive চার্জেসই বলি, চার্জেস আর বিং মুভড থ্রু the cell, then the compounds of cell resist its motion and it is called
ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল অর ব্যাটারি, মানে যদি দুটো তিনটে সেল লাগানো থাকে তাহলে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে সেটাকে আমরা বলি ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে দিস ইজ কল্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার মানে এক্সটার্নাল সার্কিটের যে রেজিস্ট্যান্স দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটাকে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স। কেমন? এইবারে আমরা এরকমভাবে ড্র করছি, দেখো এই মনে করো আমার একটা ব্যাটারি ছিল, তার ইএমএফ হলো ইএমএফ মানে বাইরে থেকে যে এনার্জিটা লাগবে ইউনিট চার্জকে, ইউনিট পজিটিভ চার্জকে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে যেতে যাওয়ার জন্য, সেটাকে আমরা ধরলাম। আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা ধরে দিচ্ছি আর, ইন্টারনালি আছে এই রেজিস্ট্যান্সটা, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে ধরো ক্যাপিটাল আর। আচ্ছা, এইবার একটা জিনিস বলি, ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে যে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। কতটা ভোল্টেজ ড্রপ হবে? রেজিস্ট্যান্সের আগে যদি থাকে ভি ভোল্টেজ আর পরে যদি থাকে 0 ভোল্টেজ, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয়ে গেছে ভি। পরিষ্কার কথা, তুমি এক জায়গা দিয়ে যাচ্ছিলে, তোমার পকেটে একটা ফুটো আছে, তা তোমার কাছ থেকে পকেট থেকে 10 টাকা পড়ে গেল, তার মানে তুমি একটা জায়গায় যাওয়ার আগে তোমার কাছে ছিল 10 টাকা, পকেট থেকে পড়ে গেছে 10 টাকা, তার মানে ওইখানে যাওয়ার পরে পকেটের ড্রপ অফ কয়েন্স কত হয়ে গেছে? 10। সেই রকমই ধরো এইখানে আমার ভোল্টেজ ছিল 5 ভোল্ট, এখানে আমি দেখেছি ভোল্টেজ আমার 0, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজের ড্রপ কত? 5 ভোল্ট। অ্যান্ড ওহমস ল বলছে দ্যাট ড্রপ ইজ ইকুয়াল টু কারেন্ট থ্রু দ্যাট রেজিস্ট্যান্স ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট থ্রু দ্যাট রেজিস্ট্যান্স যদি আই হয় আর যদি রেজিস্ট্যান্স হয় আর, তাহলে ড্রপ থ্রু দ্যাট ভোল্টেজ এই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এটাই ওহমস ল বলছে। তো আমি এই জায়গাটা একটুখানি আমাদের হয়তো দেরি হবে, কিন্তু জিনিসটা আমরা ভালো করে বুঝি। তাহলে দেখো, আমরা মনে করছি এই সার্কিট থেকে আই কারেন্ট যাচ্ছে, দেখো কোনো দিকে আর কোনো ব্রাঞ্চ নেই, তার মানে এখান থেকে যদি আই কারেন্ট যেতে শুরু করে, একটাই যদি পাইপ থাকে তাহলে সেরকম একটাই ওয়্যার আছে, তার মানে কারেন্টের অন্য কোনো দিকে বেরিয়ে যাওয়ার জায়গা নেই, তাহলে এখান থেকে যদি আই কারেন্ট বেরোতে শুরু করে, এইখানেও স্টেডি কারেন্ট কত এসে এন্টার করবে? আই কারেন্টই এন্টার করবে। আচ্ছা, এর অ্যাক্রসে এই যে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের আগে এইখানটাতে যদি আমরা মাপি কত ইএমএফ ছিল ই, বা পোটেনশিয়াল যদি আমরা মাপি তাহলে কত পোটেনশিয়াল ছিল ই। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকমভাবে আমরা ভেবে নিই যে এখানে একটা আছে হচ্ছে ধরো স্মল আর, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমি যদিও এক্সটার্নালি এঁকেছি বোঝানোর জন্য এঁকেছি, কিন্তু এটা ইন্টারনাল, মানে এতটা ধরে মনে করো ইন্টারনাল, আর এটা হচ্ছে আমার এক্সটার্নাল। তাহলে এইখানে আমাদের ইএমএফ ছিল ই, কারেন্ট ফ্লো করছে আই। ঠিক আছে, আচ্ছা এখানে যদি এর ই থাকে, তার মানে এই ব্যাটারিটার যদি ইএমএফ থাকে ই, তার মানে আমরা ধরতে পারি এখানে আছে ই, এখানে আছে 0, কারণ আমি বলেছি ই মানে হচ্ছে ব্যাটারির কোনো ভোল্টেজ 5 ভোল্টের ব্যাটারি, মানে এর পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ই। তাহলে এইখানেও এখানে হচ্ছে ই, এখানে 0। এবার দেখো এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে তো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে তো আই কারেন্ট যেতে হয়েছে, তাহলে সেই আই কারেন্টের রেসপেক্টে ভোল্টেজের ড্রপ কত? ড্রপ হচ্ছে মানে ড্রপ করে গেল ভোল্টেজ হচ্ছে আই ইন্টু স্মল আর, কার রেসপেক্টে? ইন্টারনাল রেজিস্ট্যান্সের রেসপেক্টে। তাহলে আমরা এক্সটার্নাল সার্কিটে এইখানে কত ভোল্টেজ পাচ্ছি? এইখানে আমরা পাচ্ছি দেখো ছিল এফ ই, ড্রপ করে গেছে কত? আই আর, তাহলে এইখানের ভোল্টেজটা আমার কত আছে? ই মাইনাস আই আর, ই মাইনাস আই আর। এবার দেখো এখানে তো পুরোটাই রেজিস্ট্যান্স, পুরোটাই কন্ডাক্টর, এবং এর রেজিস্ট্যান্স প্রায় কিছু নেই ধরে নিয়েছি, তাহলে রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে ভোল্টেজ ড্রপ করে না। ওই কারণে দেখো কন্ডাক্টরের এখানেও আমরা যা ভোল্টেজ ধরবো এখানেও তাই ভোল্টেজ ধরবো, যদি মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে। তাহলে আমরা ধরে নিয়েছি এইখান থেকে এই পর্যন্ত এটা টোটালটাই একটা কন্ডাক্টর যেহেতু, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আর ভোল্টেজের কোনো ড্রপ নেই। তাহলে এখানে ছিল ই, এখানে ড্রপ করে গেছে আই আর, তাহলে এখানের ভোল্টেজটা কত হয়ে গেছে? ই মাইনাস আই আর। এবার এই ই মাইনাস আই আর ভোল্টেজটাই এই পর্যন্ত গিয়ে এখানেও ই মাইনাস আই আর ভোল্টেজই আছে, তাহলে এখানের ভোল্টেজটা কত হলো আমার? ই মাইনাস আই আর। আচ্ছা, তাহলে এখান থেকেও আই কারেন্ট যাচ্ছে, টোটালটার মধ্যে দিয়েই তো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর অ্যাক্রসে ড্রপ কত? আবার এর অ্যাক্রসে আবার ড্রপ হয়ে গেল দেখো আই ইন্টু, এটাকে ক্যাপিটাল আর ধরেছি, ক্যাপিটাল আর। বুঝতে পেরেছো? কারণ ওহমস ল বলছে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করতে গেলে তুমি জাস্ট কারেন্ট থ্রু দ্যাট রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই দ্যাট রেজিস্ট্যান্স করে দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে ছিল আমার ই মাইনাস আই আর,
আর ড্রপ করে গেল কত আই ইন্টু ক্যাপিটাল আর, তাহলে এখানে কত ভোল্টেজ থাকবে আমার ই মাইনাস আই স্মল আর মাইনাস আই ক্যাপিটাল আর, এটা থাকবে। আচ্ছা এইখানের পোটেনশিয়ালটাকে আমরা কত ধরে নিয়েছিলাম, এখানেরটাকে ধরে নিয়েছিলাম এপসাইলন, এখানেরটাকে 0 ধরে নিয়েছি। তাহলে এইটা যদি 0 হয় তার মানে এখানে 0 হলে এইখান পর্যন্ত এই পর্যন্ত 0। আবার আমরা ম্যাথামেটিক্যালি এইখান থেকে ওহমস ল ধরে আমরা কী পেয়েছি ই মাইনাস আই আর ইন্টু আই ক্যাপিটাল আর, তার মানে আমরা বলতে পারি ই মাইনাস আই আর মাইনাস আই স্মল আর মাইনাস আই ক্যাপিটাল আর ইকুয়াল টু 0। এই জিনিসটা আমরা বলতে পারি, দেখো। অর ই মাইনাস আই আর ইজ ইকুয়াল টু আই আর। এই আই আরটা কী ছিল একটু খেয়াল করে দেখো তো। এই আই আরটা ছিল এই এক্সটার্নাল সার্কিটে যতটা ভোল্টেজ লস হয়েছে। তাহলে এক্সটার্নাল সার্কিটে ভোল্টেজ লস হয়েছে কতটা, এতটা। আবার এক্সটার্নাল সার্কিটে আমরা ভোল্টেজ দিয়েছিলাম কত, ইন্টারনাল সার্কিটের ভোল্টেজ ছিল এপসাইলন, এক্সটার্নালে যখনই বেরিয়ে এসছে তখন এর অ্যাক্রসে আই আর ড্রপ করে এক্সটার্নাল সার্কিটের ভোল্টেজটাই আমার হয়ে যাচ্ছে ই মাইনাস আই আর। তার মানে এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাইড টু দ্য এক্সটার্নাল সার্কিট। তাহলে ইন্টারনাল সার্কিটের আমার ইএমএফ কত ছিল এপসাইলন, এক্সটার্নাল সার্কিটে আমার কতটা ইএমএফ এই কতটা ভোল্টেজ আমরা পেয়েছি আই আর বা এইটা, তার মানে আমার এই আই আরটা কী হয়েছে, কমে গেছে, এটাকে বলে লস্ট ভোল্টেজ। তাহলে এই আই আরটা আমার হয়ে গেল। তাহলে এইটাকে আমরা পরের লাইনে লিখবো এরকমভাবে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আবার আমরা কী পেলাম ই মাইনাস আই আর, বা এটাকে এপসাইলন দিয়ে লিখি এপসাইলন মাইনাস আই আর। এই যে আই আর, এই আই আরটাকে বলে লস্ট ভোল্টেজ। তাহলে এই লস্ট ভোল্টেজটা কেন হয়, ডিউ টু দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই লস্ট ভোল্টেজটা কার উপরে ডিপেন্ড করে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে, আর একটা কার উপরে ডিপেন্ড করে, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপরেও ডিপেন্ড করে। তুমি দেখো যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে তুমি অনেক বড় করে দাও তাহলে কারেন্টের অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স চেঞ্জ করো তাহলে টোটাল কারেন্টের অ্যামাউন্টটা চেঞ্জ হবে, সেই ওয়াইজ তাহলে এই লস্ট ভোল্টেজটাও চেঞ্জ হবে। যত বেশি কারেন্ট হবে, যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই কারেন্ট কমে যাবে, তার মানে লস্ট ভোল্টেজটা কমে যাবে। আবার যদি রেজিস্ট্যান্স কমিয়ে দিই তাহলে কারেন্ট বেড়ে যাবে, তাহলে লস্ট ভোল্টেজটা বেড়ে যাবে। তাহলে এই রকমভাবে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কমিয়ে বাড়িয়ে কিন্তু ওই লস ভোল্টেজের অ্যামাউন্টটা কমাতে বা বাড়াতে পারি। কিন্তু যতই তুমি কমাও বা যতই তুমি বাড়াও, বাইরে যদি এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করে তাহলে যদি আমার ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছুমাত্রও থেকে থাকে তাহলেও কিন্তু তার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ করবেই। ওই কারণে আমরা দেখি যে ইএমএফ ইএমএফ কোনটা, যেটা ব্যাটারি সাপ্লাই করছে, আর পোটেনশিয়াল ডিফারেন্স অন দ্য এক্সটার্নাল সার্কিট কোনটা, যেটা বাইরের রেজিস্ট্যান্সটা পাচ্ছে। তাহলে আমি ইএমএফ সাপ্লাই করেছিলাম এপসাইলন, বাইরের সার্কিটটা পাচ্ছে কত এপসাইলন মাইনাস আই আর, তাহলে কিছুটা ভোল্টেজ কমে গেছে। ওই জন্য ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সটা সবসময় সেম হয় না। ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স কখন সেম হতে পারতো, যদি এইরকম হতো যে ইন্টারনাল রেজিস্ট্যান্স পুরো 0, আইডিয়াল ব্যাটারি তৈরি করেছে যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাহলে এই আরটা 0 হয়ে যেত, তাহলে এখানেও এপসাইলন থাকতো, এখানেও এপসাইলন থাকতো। এইটাকে বলা হয় এনার্জি সোর্স, বা এইটাকে আমরা বলি ইএমএফ। আর এর অ্যাক্রসে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ইএমএফ এর সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সের কিন্তু পার্থক্য রয়েছে। কী ডিফারেন্স আছে, এক নম্বর তো আমি বলতেই পারি, দেখো যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কার জন্য তৈরি হচ্ছে, এই ইএমএফ এর জন্য তৈরি হচ্ছে। তাহলে ইএমএফটা যদি কজ হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা হলো তার এফেক্ট। কিন্তু ইএমএফ আর পোটেনশিয়াল দুটোরই ইউনিট হচ্ছে ভোল্ট, ঠিক আছে। আর পোটেনশিয়ালটা আইদার এর সঙ্গে ইকুয়াল হবে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, অর এর থেকে ছোট হবে। তার মানে সবসময় এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি হবে। তাহলে এই ডিফারেন্সগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে ডিফারেন্স কি দেখলাম, তাহলে এপসাইলনটা হচ্ছে কজ, ভিটা হচ্ছে এফেক্ট, এটারও ভোল্ট ইউনিট, এটারও ভোল্ট, এটা হচ্ছে সিমিলারিটি। আবার ইপসাইলন অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি, আর ভি অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন। কখন ইকুয়াল টু হবে, যখন ইকুয়াল টু হবে কখন, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হবে। তাহলে আর ইকুয়াল টু 0 হলে ভি ইজ ইকুয়াল টু এপসাইলন, এটা হলো।
তাহলে যদি আমাদেরকে একদম এক্স্যাক্টলি ইপসাইলনের ভ্যালু মাপতে হয়, যদি আমাদের মনে করতে হয় যে আমাদের এই ইএমএফটা মেজার করব, তখন দেখো আমরা এমনভাবে সার্কিটটা চাইবো যাতে সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করে, কারণ যখনই আমরা ক্লোজ সার্কিট করে দেবো এবং কারেন্ট ফ্লো করবে তখনই তো এর অ্যাক্রসে একটা মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। এবার তুমি যেখানেই মাপো, তুমি আমাকে বলতে পারো এইখানে মাপলে তো ইপসাইলন পাবো, কিন্তু আমি বলছি তোমাকে যে এইটাকে আমরা ইচ্ছা করে এক্সটার্নালি এঁকেছি যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু এটা আছে এই ব্যাটারিটার মধ্যেই। তার মানে তুমি যখনই এখান থেকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে তখনই যেটা আমার ইপসাইলন থাকবে তার থেকে ভোল্টেজটা কমেই যাবে। কেন কমে যাবে? কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয়ে গেছে বলে। আশা করছি জিনিসটা বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমরা ইএমএফ এর আর একটা ডেফিনেশন দিতে পারি। তাহলে আমরা ইএমএফ এর ডেফিনেশনটা কি বলতে পারি? ইএমএফ এর আরেকটা ডেফিনেশন বলতে পারি, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স অফ আ ব্যাটারি ইকুয়ালস the potential between its terminal when the terminals are not connected to এক্সটার্নাল সার্কিট। তার মানে এক্সটার্নাল সার্কিটে যদি আমাদের না লাগানো থাকে সার্কিটটা, তাহলে কোনো কারেন্ট যাবে না। আর কারেন্ট যাবে না মানে ওই দুটো ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের ইএমএফ। কিন্তু বাই চান্স যদি আমাদের এক্সটার্নাল সার্কিট লাগানো থাকে, তখন ইএমএফ এর থেকে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা কমে যাবে, তার কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লস্ট ভোল্টেজের জন্য। তাহলে লস্ট ভোল্টেজ বুঝতে পারলে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝতে পারলে, ইএমএফ বুঝলে, ইএমএফ এর সঙ্গে পোটেনশিয়ালের ডিফারেন্স বুঝলে, এরপরে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন যত করবো এই জিনিসগুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। আজকের জন্য এইটুকুই থাক। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, আর নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। সো থ্যাংক ইউ।